আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন আরবি হাতের লেখা শেখার জন্য আমরা এই ক্লাসে জয়েন হয়েছি। তো আমরা আরবি হাতের লেখা অবশ্যই শিখবো। আরবি হাতের লেখা আমাদেরকে অবশ্যই শিখতে হবে, কারণ আপনি কোথাও লিখতে গেলে আপনার আরবি হাতের লেখা যত সুন্দর হবে তত আপনার জন্য ভালো হবে। আমরা সেইভাবে আরবি হাতের লেখা শিখলে আমাদের অনেক উপকার আছে। তো আমরা শুরু করি। সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদের সুন্দর হস্তাক্ষর মাধ্যমে জ্ঞান প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। আমরা যদি ধরেন আগে আমরা যদি লিখতে না পারতাম, তাহলে আমরা ধরেন যে অনেক কিছু যে লেখার মাধ্যমে যে আমরা অনেক কিছু যে করি, এটা আমরা করতে পারতাম না। লেখা হচ্ছে একটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে লেখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আরবি ভাষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটা একটি শিল্প। সুন্দর আরবি হস্তাক্ষর আপনার লেখাকে আকর্ষণীয় করে তুলবে এবং এই ভাষা সৌন্দর্য এবং ঐতিহ্য ধারণ করে। আমাদের মূল বই, আমাদের বই আছে রিহলাতুল লুগাতিল আরাবিয়া, ভাষা পড়ার এই এই হাতের লেখা শেখার বইটি আপনাদের আরবি হাতের লেখা আয়ত্ত করতে সহায়ক হবে ইনশাআল্লাহ। তো এই খাতাটা আপনাদেরকে অবশ্যই আরবি যে আমাদের বই রিহলাতুল লুগাতিল আরাবিয়া, এই বইয়ের সাথে আপনাদেরকে গিফট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনারা আরবি হাতে লেখা শিখতে পারেন। তো আরবি হস্তলিপির এটা শৈলী বিভিন্ন রূপ বিভিন্ন ধরন আছে। তার মধ্যে আরবি হস্তলিপিকে কি বলে? খত বলে। কি বলে? খত। খত মানে কি? আরবি হস্তলিপি। তার একটা হচ্ছে খতে নাসখ, যেটা কোরআন শরীফে যেটা বা যেভাবে লেখে, ওটা খতে নাসখ নিয়ে আমরা একটা ক্লাস করিয়েছি, এটা শিখিয়েছি। তারপরে খতে রোকা। খতে রোকা এটা যারা একেবারে পারেন না, কিছুই পারেন না, তাদের জন্য খতে রোকাটা একটু কঠিন হতে পারে। তবে খত্তে রোকার সবচেয়ে বেশি দৈনন্দিন লেখালেখির ক্ষেত্রে খত্তে রোকাই বেশি ব্যবহার হয় খত্তে নাসখের তুলনায়। আর খত্তে সালিস, খত্তে সুলুস, খত্তে দিওয়ানি, খত্তে ফার্সি, এগুলো আপনার আছে, কিন্তু এগুলোর এত ব্যবহার নেই। প্রতিটি খত্তের নির্দিষ্ট নিয়ম সৌন্দর্য বিদ্যমান। এই অনুশীলন বইটি আমরা প্রধানত খত্তে নাসখকে গুরুত্ব দিয়ে লিখেছি। এটা কি খত্তে রোকা হবে, খত্তে নাসখ নয়। তো কেন খত্তে রোকা আমরা বেছে নিয়েছি? খত্তে রোকা হলো সবচেয়ে সহজ ও দ্রুত কার্যকরী কার্যকর আরবি লিখন শৈলী। এই খাতে আমরা এই শৈলীকে বেছে নিয়েছি নিম্নলিখিত কারণে। একটা সর্বাধিক ব্যবহারযোগ্যতা। স্কুল, অফিস, দৈনন্দিন লেখায় রোকা সবচেয়ে বেশি কি ব্যবহৃত হয়। সহজ ও দ্রুত শেখা যায়, সরল গঠন, স্পষ্ট পাঠযোগ্য। এটা আপনার কি বেশি লেখা হয় সাধারণভাবে কি এটাই সবচেয়ে বেশি লেখা হয়। শিক্ষার্থীদের উপযোগী, নবীনদের জন্য কি আদর্শ হাতের লেখা অনুশীলন। কিভাবে শিখবেন? এই অনুশীলন বইটি আপনাকে ধাপে ধাপে আরবি হাতের লেখা সাহায্য করবে। প্রথমে তো হরফ পরিচয়, হরফ কিভাবে লিখতে হয় এটা আপনারা শিখবেন। প্রতিটি আরবি হরফের রূপ, লেখার নিয়ম মনোযোগ দিয়ে দেখুন, মানে এটা আমরা একটু পরে শিখবো। তো প্রতিটি হরফ আলাদাভাবে এবং শব্দযুক্ত অবস্থায় লেখার অনুশীলন করুন। প্রথমে তো আমরা হরফ লেখা শিখবো, মানে এগুলো স্বাভাবিকভাবে লিখতে হয় কিভাবে এটা লিখে শিখবো। তারপরে কিভাবে যুক্ত করতে হয় এটা লেখা শিখবো। তারপরে শব্দ লেখা শিখবো, যে কিভাবে যুক্ত করে শব্দ বানাবো। তারপরে কি আমরা বাক্য বানানো শিখবো। নিয়মিত চর্চা, প্রতিদিন নির্দিষ্ট সময় অনুশীলন করে হাতের লেখা সুন্দর করার অভ্যাস করে তুলুন। প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত চর্চা করুন। আজকে লিখলেন, এক সপ্তাহ পর আবার লিখলেন, তাহলে এটা আর আপনার হাতের লেখা সুন্দর হবে না। ধৈর্য ধরুন, তাড়াহুড়া না করে কি ধীরে ধীরে মনোযোগের সাথে কি অনুশীলন করুন। নিয়মিত চর্চার মাধ্যমে আপনার হাতের লেখা অবশ্যই উন্নতি আসবে। আমরা আশা করি এই অনুশীলন বইটি রিহলাতুল আরবিয়া আল ভাষায় পথ চলা বইটির সাথে সম্মিলিতভাবে আপনাকে সুন্দর আরবি হাতের লেখা শিখতে এবং আরবি ভাষার সৌন্দর্য আরো ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রথমেই দেখেন, আমরা হরফ লেখা শিখবো। আমরা তো স্বাভাবিকভাবে বইয়ে খাতায় যেভাবে লেখা দেখি, সেটা হচ্ছে এই যে আলিফ, একটা টান। ঠিক আছে, খত্তে রোকারও আলিফ একই রকম। আপনি একটা টান দিলে কি হয়? যে আলিফ হয়ে যায়। বা দেখেন, খত্তে নাসাব, যেটা আমরা কোরআন শরীফে যেটা যে লেখাটা দেখি, কিংবা স্বাভাবিকভাবে আরবি ভাষায় বইগুলোতে যেভাবে লেখা দেখি, ওটা কি খত্তে নাসাব। তো এই যে দেখেন, খত্তে নাসাকের বা এভাবে আমরা স্বাভাবিকভাবে কি বা এভাবে লিখি, তাই না? কিন্তু খত্তে নাসাকের বা এভাবে লেখে, মানে একটু সোজা না, এটা তো পুরোপুরি সোজা, তাই না? আর খত্তে নাসাকের বা দেখেন একটু টেরা, একটু আহ, বাঁকা। এই যে
একটু বাঁকা, বুঝতে পেরেছেন? তা দেখেন, তাটা কি সোজা, আর এটা তাটা কি একটু বাঁকা। আবার দেখেন তা, আমরা তার উপর দুই নোকটা এভাবে লিখি, তাই না? দুইটা ফোঁটা দিই, তাহলে কি হয়ে যায়? দুই নোকটা হয়ে যায়। আর যে এভাবে, এভাবে দুইটা নোকটা দিই, তাহলে কি তা হয়ে যায়। কিন্তু আপনি তা হতে নাসাতে তা এভাবে লেখেন, হতে রুকাতে তা এভাবে লেখেন। এই যে একটা এভাবে একটু করে বড় করে টান দিলে কি হয়ে যায়? হতে নাসে হয়ে যায়। দেখেন একটু ফুটা দেওয়া হয়নি, এখানে একটু টান দেওয়া হয়েছে, এভাবে একটু টান দেওয়া হয়েছে। তার ক্ষেত্রে তো আমরা তিন নোকটা দিই, তাই না? এই যে এভাবে, এভাবে, এই যে তিন নোকটা দিলাম। কিন্তু আপনি এই তিন নোকটাকে আপনি মিলান, একসাথে মিলান, এই যে এভাবে, দেখেন এটাও কি তিন নোকটা হয়ে গেছে। কিভাবে লিখবেন? এই যে এভাবে, যে এটা এভাবে দেওয়া আছে, এভাবে, বুঝতে পেরেছেন? উপরে এভাবে লিখবেন। তারপরে জিম, এটা জিম দেখেন কিভাবে ছিল। এটা জিম দেখেন, এটা জিমটা একবারে সোজা, যেটা আমরা শিখেছি যে এভাবে লিখতে হয়। তো কিন্তু এটা জিম দেখেন, এই যে গোল, এভাবে, কিভাবে গোল করে লিখতে হয়, এভাবে প্র্যাকটিস করবেন। হা একইভাবে, আমরা হা এভাবে লিখেছি, তাই না? কিন্তু এটার হা কিভাবে লিখতে হয়? এভাবে গোল চিহ্ন দিয়ে লিখতে হয়। খ, খ আমরা এভাবে লিখতাম। আর এটা কি খ, এভাবে। ডাল, এই যে ডাল তো এভাবে লিখতে হয়। আর এটার ডাল কি, এই যে এভাবে, একটু সামান্য লাইনের উপরে থাকবে আমার, বুঝতে পেরেছেন? ডাল এই যে এভাবে। জাল, তার র, র তো আমরা এভাবে লিখেছি, তাই না? আর এটার র এই যে এভাবে। এটার র আমরা কি এই যে এভাবে লিখেছি, আর এটার র এই যে এভাবে, বুঝতে পেরেছেন? তারপরে যা, তারপরে সিন তো আমরা এই যে তিনটা মাথা দিয়ে লিখতাম, তাই না? কিন্তু এই যে তিন মাথাকে কি এরা এই যে এভাবে লেখে, এটা হচ্ছে কি তিন মাথা। আমরা সিন এভাবে লিখেছি, কিন্তু এটা সিনটা কি এই যে এভাবে, এভাবে, এভাবে। বাকিটা ঠিক আছে। তিনটা মাথা, এই যে তিনটা মাথা না দিয়ে কি দেওয়া হয়? এই যে এটা দেওয়া হয়। উপরে তিন নোকটা কিভাবে লিখতে পারে? এইভাবে, শিন। তারপরে সদ একই রকম, কিন্তু এটা একটু দেখেন বাঁকার মতো থাকবে। দদ, এটাও একটু বাঁকার মতো থাকবে। তার ত দেখেন, ত একই রকম, ত। জ একই রকম, আইন একই রকম, গইন একই রকম, ফা একই রকম। তবে এই ফাটা কি এভাবে, এখানে তো একটু মাঝখানে গোল ছিল যে ফাঁকা রাখতেন, তাই না? কিন্তু এই ফাঁকাতে দেখেন কি কোনো ফাঁকা নেই, তার মানে এভাবে লিখবেন, এভাবে। ফাঁকা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তার কফ, আমরা কফ এভাবে লিখি, তাই না? কফ এভাবে। কিন্তু এটার কফ কি এভাবে লিখে, বুঝতে পেরেছেন? এখানে একটা গোল চিহ্ন দিবেন, এভাবে, এইভাবে গোল চিহ্ন দিবেন। এই যে এভাবে টান দিচ্ছেন না, এই যে এভাবে, এভাবে টান দিয়ে, এই যে এভাবে যে একটা গোল করে টান দিচ্ছে, এটা হচ্ছে কি দুই নোক্তা, বুঝতে পেরেছেন? দেখেন কফ কি এই যে এভাবে, এভাবে লিখতে পারেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আবার এভাবে লিখতে পারেন, বুঝতে পেরেছেন? এটা এই দুই নোক্তা হয়ে যাবে। তাহলে কাপ তো আমরা কিভাবে লিখতাম? কাপ তো আমরা এটা লামের মতো ইয়া করে লিখে উপরে কি হামজা দিতাম, এই যে এভাবে লিখতাম, তাই না? এই যে এভাবে। কিন্তু এই কাপটা কিভাবে লেখে? এই কাপটা এই যে এইভাবে ধরে, এইভাবে, এই যে মাথা একটু বাঁকা করে দেন, বুঝতে পেরেছেন? এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন মাথাটা, এই যে এভাবে। আবার মাথাটা বের করে দিলে আপনার লেখার জন্য সুবিধা হবে, এভাবে বের করে দিলে। কিভাবে? এই যে এভাবে। তার লাম একই রকম। মিম তো আমরা কি মাঝখানে ফা দিতে, এটা নাই। আর নুনটাও কি, দেখেন, এটার নুন হচ্ছে এভাবে লিখছে, এইভাবে। আর এটার নুন কি এই যে এটা কফ যেভাবে লিখেছেন না, এইভাবে, বুঝতে পেরেছেন? নুন, এটা গোল, এটা আবার গোল দিবেন না, এটা গোল দিলে কফ হয়ে যাবে। তার ওয়াও একই রকম। হা, হা তো আমরা এইভাবে লিখতাম, তাই না? কিন্তু এটার হা কি গোল। হামজা, ঠিক আছে, ইয়া। তারপরে এখানে দেখেন সবগুলো হরফ এখানে লেখা হয়েছে, তারপরে তিনটা করে রাখা হয়েছে। তার এখানে খালি ঘর রাখা হয়েছে, এটা কি আপনি না খালি ঘরগুলো পূরণ করবেন। এখানে সবগুলো হরফ লিখে দেওয়া আছে। হরফগুলো এটা ভালোভাবে বুঝেন যে এই যে এখানে এটা নুন, তাই না? কারণ কি এটা এভাবে লেখা হয়েছে, এটা গোল দেওয়া হয়নি। এটা যে এটা, এটা দেখেন পরেরটা আবার কি কম, কারণ কি এই যে এভাবে গোল দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? মাথা গোল করলে, দুই মাথা গোল করলে কম, আর এক মাথা গোল করলে কি আবার নুন হয়ে যায়।
এভাবে লিখতে পারেন, নুন। বুঝতে পেরেছেন? কফের ক্ষেত্রে আবার এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। কফ কয়েক ভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, কফ এভাবে লেখা যায়, আবার কফ কি এভাবে, যে আপনারা কফি এভাবে লিখতে পারেন, এভাবে লিখেন, এটাই সবচেয়ে সুবিধা হবে। তার বা, তা, সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে, হরফগুলো চিনেন, এটা একটু প্যাঁচানো লেখা তো এই কারণে। তো এই যে দুই পাশের লেখা দেখেন, আরবি হাতের লেখার হরফ দেখেন, দেখেন আমার, আমরা যখন আমার লিখি তখন কি আমরা মারটা কি আলাদা ভাবে লিখি, ম, র, এভাবে লিখি, নাকি এভাবে লিখি, আমার, এভাবে লিখি? তো আমরা এভাবে লিখি, এভাবে আমরা লিখি না। তো আপনি যদি ধরেন কফ বা লাম, কফ বা লাম, এই তিনটা হরফ দিয়ে আপনি কি করতে যাচ্ছেন, আপনি বাটাকে আবার কি এভাবে লিখতে পারেন, বাটাকে এখানে কিভাবে দেওয়া আছে, এখানে তো এইভাবে দেওয়া আছে, আপনি আরেকভাবে চাইলে বাটাকে কিভাবে লিখতে পারেন, বা, বাটাকে এভাবে, এভাবে, বুঝতে পেরেছেন? সিনের মতো করে বাটা এভাবে লিখতে পারেন, এটাই সুবিধা। বুঝতে পেরেছেন? এইভাবে লিখে এভাবে লিখতে পারেন। তবে এভাবে লেখার কি সুবিধা বেশি, কিভাবে, এই যে এভাবে টান দিচ্ছেন, দুই নোক্তা, তিন নোক্তা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি দেখেন আমার, এখানে একটা বাক্য বানাচ্ছেন, এটা আলাদা ভাবে লিখছেন না, আমার লিখছেন। ঠিক কিভাবে আপনি যে হচ্ছে কবিলা আপনি লিখতে যাচ্ছেন, কফ বা লাম, এভাবে তো আপনি লিখবেন না। মানে এই যে আলাদা আলাদা ভাবে অক্ষরগুলো লিখে এভাবে তো আপনি লিখবেন না, আপনিও বাংলাতেও যেভাবে মিলিয়ে লিখছেন, আরবিতেও কি এভাবে মিলিয়ে লিখতে হবে। আপনার কিভাবে লিখতে হবে, কফ বা লাম, বুঝতে পেরেছেন? এভাবে লিখতে হবে। দেখেন এই বাটা কি, বাটা মাঝখানে আছে, তার মানে কি বাটাকে আপনি, এই বাটা আপনি যখন লিখছেন তখন কি আগের হরফের সাথে যুক্ত করতে হবে, পরের হরফের সাথে কি যুক্ত করতে হবে, কারণ বাটা মাঝখানে আছে। আপনি দেখেন ম, আমার, এই মটা যখন লিখছেন, মটা আপনি সরিয়ার সাথেও যুক্ত করতে পারছেন, রটাকেও রয়ের সাথে যুক্ত করতে পারছেন, ডানের হরফের সাথেও যুক্ত করতে পারছেন, বামের হরফের সাথেও যুক্ত করতে পারছেন। ধরেন আপনি কথার কথা কলম, আপনি ধরেন লটাকে বামের হরফের সাথে মিলাতে পারেন না, লিখতে পারেন না, তখন আপনি কিভাবে লিখতেন, কল, ম, এভাবে লিখতেন, তাই না? কিন্তু আর বাংলাতে সবগুলো মিলে লেখা যায়। কিন্তু আরবিতে এমন কিছু হরফ আছে যেগুলো কি আপনার মানে এই ডানের হরফের সাথে, লটাকে আপনি কি ডানের হরফের সাথে মিলাতে পারছেন, কিন্তু বামের হরফের সাথে কি মিলিয়ে লিখতে পারছেন না। বাটাকে আপনি কি কফের সাথে মিলিয়ে লিখতে পারছেন, লামের সাথে মিলিয়ে লিখতে পারছেন, কিন্তু আরবিতে এমন কিছু হরফ আছে যেগুলো কি আপনি ডানের হরফের সাথে মিলিয়ে লিখতে পারবেন, বামের হরফের সাথে কি মিলিয়ে লিখতে পারবেন না। যেমন দেখেন আলিফ, আপনি ধরেন বা, আলিফ, বা, একটা শব্দ বানাতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে লিখবেন, বা, বা, গুণ, এটা হচ্ছে বা, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে বা। দেখেন এই আলিফটাকে বায়ের সাথে সরাসরি লিখতে পারছেন না, কারণ কেন লিখতে পারছেন না, কারণ আলিফটাকে ডানের হরফে, জানের হরফে যেটাই থাকুক তার সাথে মিলাতে পারবেন, কিন্তু বামের হরফে যেটাই থাকুক ওর সাথে কি আর আলিফটাকে মিলাতে পারবেন না। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আরবি ভাষায় যে 29টা হরফ, 29টা হরফের মধ্যে কিছু হরফ আছে যেগুলোকে আপনি দুই পাশে যুক্ত করতে পারবেন, আর কিছু হরফ আছে যেগুলোকে আপনি শুধু এক পাশে, ডান পাশে যুক্ত করতে পারবেন, বাম পাশে যুক্ত করতে পারবেন না। তো তো ডান পাশে 22টি হরফ কি তিনটা অবস্থায়, মানে ডান পাশে যুক্ত হয়, বাম পাশে যুক্ত হয়, শুরুতেও আসে, মাঝেও আসে, শেষেও আসে, মানে উভয় উভয় পাশে কি যুক্ত হয়। যেমন দেখেন বাপ, মাঝখানে আসলে এইভাবে লিখতে হয়, শুরুতে আসলে এইভাবে লিখতে হয়, যেমন দেখেন বা, মাঝখানে আসলে এইভাবে, লাস্টে আসলে এইভাবে লিখতে হবে। বুঝতে পেরেছেন? তার ক্ষেত্রে তা, এই যে দেখেন শুরুতে আসলে এইভাবে, মাঝখানে এই যে দেখেন তা, 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 এভাবে। বুঝতে পেরেছেন? তাটাকে এভাবে লিখতে পারেন, তা, তিনটা অবস্থায় লিখে দেওয়া আছে, জিম, জিম, জিম লিখে দেওয়া আছে, আর হা, এই যে দেখেন হা, হা, মাঝখানে আসলে এইভাবে লিখতে হয়। এটা আপনারা প্র্যাকটিস করবেন।
তার মাঝখানে আসলে এটা খ, সিন দেখেন। সিন তো আমরা কিভাবে লেখা শিখেছি, এভাবে, তাই না? আবার দুই লোক তিন লোকটা দিতে পারেন। এখানে যেভাবে তিনটা মাথা দেওয়া আছে, আবার যেভাবে আমরা যেটা লেখা শিখেছি এইভাবে দিতে পারেন। সিন সিন সিন, মানে যেমন ধরেন সাসুন, এই যে দেখেন, এটা হচ্ছে সিন, এটাও সিন। এই যে আপনি কি করছেন, যে এইটা বড় করে দিচ্ছেন, তাহলে কি হয়, সিন হয়ে যাচ্ছে। সিন দেখেন, সদ এভাবে মাঝে, এখানে শব্দ দিয়ে দেওয়া আছে। এখানে দেখেন শব্দগুলো এখানে দিয়ে দেওয়া আছে। কাফ লাম, দেন কাপ কিভাবে লিখতে হয়, মাঝখানে আসলে কাপ, মাঝখানে আসলে কিভাবে লিখতে হয়, শুরুতে আসলে আপনি এইভাবে লিখবেন কাফ। তারপরে এই যে কাফ আলিফ, শুরুতে আসলে কি এভাবে লিখতে হয় কাফ, যেমন কিতাবুন, এই যে দেখেন, মাঝ শুরুতে আসলে এভাবে কি, এভাবে লিখতে হচ্ছে, এভাবে টান দিবেন। কিভাবে, এভাবে দিবেন। মাঝে আসলে, মাঝে আসলে কিভাবে লিখতে হয়, আলিফের মতো করে কা, দেখেন মাঝে কাপ এসছে, তার মানে এই যে আলিফ, এই আলিফের মতো করে লিখবেন প্রথমে কি, আলিফ কাপ, বুঝতে পারলেন? মাঝখানে আসলে এভাবে লিখতে হয়। যেমন আপনি যদি আহ লা কিতাবুন, এই যে এভাবে লেখেন, তাহলে কি এভাবে লিখতে হয়। আচ্ছা, লাম দেখেন, মিম কিভাবে লিখতে হয়, মিমটাকে কি, যেমন দেখেন জামা দুন, এই যে দেখেন, ধরেন জামা লুন, এই যে দেখছেন কি করছেন, যা মা লুন, এই যে এটা কি করছেন, যা মা লুন, কিন্তু নিচের দিকে টান করে গোল দিয়ে আবার কি করছেন, নুন দিচ্ছেন। হাটাকে কি বলে, তা হা, এই যে মাঝখানে যে এটা কি থাকে, এটা হচ্ছে মাঝখানের হা, এই যে এটা যে থাকবে তখন এটা কি মাঝখানে হা, ইয়া, বুঝতে পেরেছেন? আর কি কি হরফ ইয়া বাম পাশের সাথে মিলানো যায় না, আলিফ, যেমন তা আলিফ ডান পাশের সাথে মিলাতে পারছেন, কিন্তু বাম পাশের সাথে মিলাতে পারছেন না। এগুলো সাতটা হরফ আছে, তো তারপরে দেখেন এখানে সবগুলো শেখানো হচ্ছে কিভাবে লিখতে হচ্ছে। জ, ইয়া, ইয়া, কফা, সোন, এটা কি, কফা কোন, সবগুলো কি মাঝখানে লাস্টে আসলে কি এভাবে লিখতে হয়, কফা কোন, যেমন। আচ্ছা, এভাবে সব শব্দগুলো দেখেন দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে শব্দগুলো আস্তে আস্তে শেখানো হচ্ছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখানে লাইন বাই লাইন আপনাদের লাইন হিসাবে থাকবে। ইনশাআল্লাহ এখানে তো ঘর আকারে আছে, এখানে আপনাদের খাতার মতো করে লাইন আকারে থাকবে, আপনারা সবগুলো পূরণ করবেন, শব্দ দেওয়া আছে, শব্দগুলো শিখবেন। তারপর আস্তে আস্তে দেখবেন যে বড় বড় শব্দ আনা হচ্ছে, তারপরে এখানে কি একটা আয়াত আনা হয়েছে, এইভাবে আপনারা লিখবেন। তারপর এখানে তিনটা লেখে দেওয়া আছে, খালি ঘরগুলো কি আপনারা পূরণ করবেন। এখানেও এটার উপর হাত ঘুরাবেন, তিন চারটার উপর হাত ঘুরাবেন, তারপরে কি লিখবেন, এভাবে আপনারা লিখবেন। তারপরে দেখেন এদিকে এভাবে অনেকগুলো বাক্য দিয়ে দেওয়া আছে আপনাদের ইয়ার জন্য। তারপরে দেখেন একটা, আপনারা তো প্রথমে হরফ লেখা শিখলেন, তারপরে যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয়, মিলিয়ে কিভাবে লিখতে হয়, তারপরে শব্দ কিভাবে লিখতে হয় শিখলেন। তারপরে একটা বাক্য বানানো শিখলেন, এখন আপনারা প্রবন্ধ কিভাবে লিখবেন, একটা প্রবন্ধে দেওয়া আছে 3 লাইনে, প্রবন্ধটা পুরাটা লিখবেন। লেখার পরে পরে 3 লাইন লিখবেন, পরে 3 লাইন আবার লিখবেন। এখানে 4 লাইন দেওয়া আছে, একবার লিখবেন। এখানে 3 লাইন দেওয়া আছে, 3 লাইনটা কি দুইবার করে লিখবেন। এখানে 5 লাইন দেওয়া আছে, 5 লাইনটা লিখবেন। ছয়, এখানে 7 লাইন দেওয়া আছে, 7 লাইন, এভাবে কি লিখবেন। তো এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন, নিয়মিত চর্চা করেন, তো আপনারা কখনো এমন করবেন না যে আজকে শিখেছেন আবার 1 মাস পরে লিখছেন, এমন করবেন না। আপনারা নিয়মিত প্রতিদিন অল্প অল্প সময় করে কি আরবি হাতের লেখা প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার আরবি হাতের লেখা সুন্দর হয়ে গিয়েছে। তো আপনারা ভালোভাবে শিখেন, কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।